2024-এর লোকসভা নির্বাচন আমাদের দেশের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষ এবং আমাদের দেশ এবং সংবিধান যখন ভুলুণ্ঠিত হচ্ছে, এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে 2024-এর লোকসভা নির্বাচন। স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে থেকেই আমরা, বিশেষ করে বামপন্থীরা, আমাদের পার্টির নেতা, বিশেষ সিপিএম পার্টির নেতা, সাধারণ সম্পাদক, সব শক্তিকে এক করার জন্যে বিরাট প্রচেষ্টা করেছেন। এরপরে যদি আমাদের দেশের ইতিহাস তৈরি হয়, তাহলে বামপন্থীদের কথা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, সংবিধান নষ্ট হচ্ছে, বিজেপি সরকারের থেকে নির্বাচিত প্রতিনিধি এমপিদেরকে পার্লামেন্ট থেকে বার করে দিয়ে তার ইচ্ছে মতন আইন পাশ করিয়ে সংবিধানের ধারাগুলোকে পাল্টানোর চেষ্টা করছে। এই রকম একটা সময়ে আমরা বুঝছি, কেউ না বুঝলেও বামপন্থীরা বুঝেছি যে দেশটার বড় বিপদ, দেশের মানুষের বড় বিপদ। তাই সব শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিল শীতে আরামে ইয়েচুরিরা। আমাদের রাজ্যেও ঠিক তেমনি। এবার আপনারা দেখেছেন আমাদের রাজ্যে বিশেষ করে তৃণমূল এবং বিজেপি, এই দুটো প্রধান শত্রু আমাদের। এই দুটো শক্তিকে পরাস্ত করার জন্যে আমাদের বামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা হয়েছে এবং আমাদের বামফ্রন্ট ধারাবাহিকভাবে তারা চেষ্টা করেছে বামফ্রন্টের বাইরে যে শক্তিগুলো আছে, বিশেষ করে কংগ্রেস এবং আইএসএফ, এই দুটো শক্তিকেও আমরা হাতছাড়া করতে চাইনি এবার এই নির্বাচনে। কারণ সব শক্তিকে ঐক্যবদ্ধ করেই আমরা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়ার প্রচেষ্টা চালিয়েছি। সেটা আপনারা দেখেছেন ধারাবাহিকভাবে। বিমান বসুরা কীভাবে চেষ্টা করেছে, আলোচনা করার চেষ্টা করে গেছে। এমনকি পাহাড়ের দিকে আদিবাসী অধ্যুষিত এলাকায়, মানে আদিবাসীরা যে সমস্ত সংগঠনগুলো করছে, তাদেরকেও ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে। অর্থাৎ আমরা সব শক্তিকে তৃণমূল এবং বিজেপির পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এই জায়গায় দাঁড়িয়ে এবার আমাদের জেলাতে এবং গোটা রাজ্যে যা লক্ষ্য করা গেল, সেটা হলো সবটা সাকসেসফুল না হলে অন্তত বেশিরভাগটাই সাকসেসফুল হয়েছে বামফ্রন্টের এই আলোচনা। শেষ মুহূর্তে আইএসএফ সব সিদ্ধান্ত মানল না মেনে তারা তাদের মতন করে প্রার্থী দিয়েছে। একটা রাজনৈতিক দল তার প্রার্থী দেওয়ার অধিকার আছে। তবে এটা আপনাদেরকে বলে রাখি, আমরা এই আইএসএফকে কিন্তু বামপন্থীরাই আমাদের রাজ্যে একটা জায়গা করে দিয়েছে। কারণ আইএসএফের যে আন্দোলন, আইএসএফের যে লড়াই, সে লড়াইটা আমরা দেখেছিলাম তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই। তাই আমরা এই শক্তিকে কখনো ছোট করে দেখিনি। এই শক্তিটাকে আরও একটু পুষ্ট করার জন্য বামপন্থীরা কিন্তু তার পাশে দাঁড়িয়েছে। তাই আজকে তাদের একজন বিধায়ক আজকে বিধানসভাতে আছে। নওশাদকে জিতিয়েছে বামপন্থীরা, নওশাদকে জিতিয়েছে সিপিএম। তাই নওশাদ আজকের বিধায়ক হয়েছে। আজকে তারা তাদের মতন করে প্রার্থী দিচ্ছে, সে দিতে পারে। কিন্তু আমরা চাই যে নওশাদরা অন্তত এখনও প্রার্থী দিলেও তো আলোচনা শেষ হয়ে যায় না, সেই জন্য আলোচনার সময় আছে। আমি বলতে চাই অন্তত নওশাদকে যে তাদের পার্টির সঙ্গে আলোচনা করে বামপন্থীরা যেভাবে দেশ রক্ষার জন্য লড়াই করছে, সেই দেশ রক্ষার লড়াইতে সেও অন্তত শরিক হিসেবে অংশগ্রহণ করুক। একা লড়লে সেটা তো আর দেশ রক্ষার লড়াইয়ের শরিক হতে পারে না। সেই জন্যে আমার পক্ষ থেকে, আমি একজন প্রার্থী, বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী, বাম এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী, আমাদের প্রতীক চিহ্ন হচ্ছে কাস্তে হাতুড়ি তারা। সেই জন্য আমার আবেদন হচ্ছে যে নওশাদরা, আইএসএফের নেতাদের কাছে আমার আবেদন হচ্ছে, তারা অন্তত এই বিরাট যুদ্ধ, বিরাট বড় লড়াই, পৃথিবীর মানুষ তাকিয়ে আছে এবার ভারতবর্ষকে রক্ষা করতে পারবে কিনা। ভারতবর্ষে যে বিরাট বড় বিপদ, এখানকার মানুষের, কৃষকের, ছাত্র, যুব সকলের যে বিরাট বড় বিপদ, খেটে খাওয়া মানুষের, আর বিরাট বড় করাপশন, গোটা পৃথিবীর ইতিহাসে এই নজির যে দিল্লির সরকার যে করাপশন করেছে, বিশেষ করে ইলেকট্রাল বন্ড নিয়ে, এই সব মিলিয়ে আমাদের যা লড়াই, আর আমাদের রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই, আমাদের রাজ্যে তৃণমূলের নেতা মন্ত্রীরা যেভাবে
মানে করাপ্টেড হয়েছে, যেভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, নেতা মন্ত্রীরা আজকে জেলে, এই রকম পরিস্থিতিতে যখন বামপন্থীরা এই দুটো শক্তির বিরুদ্ধে লড়ছে, আমার মনে হয় আইএসএফের নেতাদের আরেকবার নিজেদেরকে মূল্যায়ন করা দরকার। আন্দোলনের সঙ্গে যুক্ত হয় তাহলে অনেক বেশি লড়াইটা অন্তত জমবে। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা দেখেছেন যে আমি বসিরহাট লোকসভার প্রার্থী। সেই বসিরহাট লোকসভার একটা প্রান্তে, বিশেষ করে সন্দেশখালী, সুন্দরবনের এক অত্যন্ত এলাকা, সেই সন্দেশখালীতে ধারাবাহিকভাবে কীভাবে অত্যাচার নামিয়েছিল তৃণমূল। আমি তখন বিধায়ক 2011 সালে। বিধায়ক থাকাকালীন আমি সন্দেশখালীর প্রত্যেকটা ঘটনা, প্রতিদিনের ঘটনা নোট ডাউন করে বিধানসভার অধিবেশন চলাকালীন আমি বলার চেষ্টা করেছি। মা বোনেদের উপর অত্যাচার আমি কিন্তু গর্জে উঠেছি বিধানসভায়। এখানকার ক্ষেত মজুরদের পাট্টা জমি লুট আমি কিন্তু বিধানসভায় বলার চেষ্টা করেছি। এখানকার 100 দিনের কাজের টাকা লুট, বর্গাদার লুট, বর্গাদারকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সব কথা আমি ধারাবাহিকভাবে বিধায়ক হিসেবে যেখানে বলা দরকার সেখানেই কিন্তু আমি খুব জোর করে বলার চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যের হলেও এটাই বাস্তব, তৎকালীন সরকার, তৃণমূলের সরকার আমার এই কথার গুরুত্ব দেয়নি। ফলে যত দিন গেছে তত বেশি অত্যাচার বেড়েছে। শুধু মা বোনেদের উপর অত্যাচার না, ধারাবাহিকভাবে বামপন্থার উপরে কিন্তু তৃণমূল তাদের অত্যাচার নামিয়েছিল। যার জন্য দেখবেন আপনারা 2011-র পর থেকে ধারাবাহিকভাবে সন্দেশখালীতে কিন্তু বামপন্থার শক্তি দুর্বল হয়েছে। আর বামপন্থার শক্তি যখন দুর্বল হয়েছে তখন সাধারণ মানুষের নিরাপত্তা আরও বেশি বিঘ্নিত হয়েছে। এটাই হচ্ছে বিজ্ঞান, এটাই বামপন্থীরা বলে। বামপন্থী শক্তি দুর্বল হলে কৃষক, খেটে খাওয়া, ক্ষেতমজুর, ছাত্র, যুব, সাধারণ মানুষের নিরাপত্তা কখনো শক্তিশালী হয় না, নিরাপত্তা দুর্বল হয়। তাই হয়েছে। এটা আপনারা মিলিয়ে নিন, সন্দেশখালী ধারাবাহিকভাবে এই জিনিস হয়েছে। 5 তারিখে যে ঘটনা ঘটলো, 5ই জানুয়ারি, শেখ শাহজাহানের ইতিহাস আমরা বারে বারে তুলে ধরার চেষ্টা করেছি। অনেকেই বলার চেষ্টা করেছেন শেখ শাহজাহান নাকি সিপিএমের প্রোডাক্ট। আসলেই কথাটা একেবারে সত্য নয়, অসত্য কথা। সিপিএমের যা পদ্ধতি আছে, সিপিএম যে পদ্ধতিতে তাদের পার্টিতে সদস্য রিক্রুটমেন্ট করে, সেটা অনেক লম্বা প্রক্রিয়া এবং তা মেনেই আসতে হয়। পার্টিটা ছোট হয়েছে সিপিএমের, কিন্তু তাদের প্রক্রিয়া কখনো ছোট হয়নি। ওই প্রক্রিয়ার বাদ দিয়ে সিপিএম পার্টিতে কখনো সদস্য হওয়া যায় না। সেটাতে কোনো প্রক্রিয়ার বিষয়, এজি মেম্বার থেকে তারপরে সিএম, তারপরে পার্টি মেম্বারশিপ, এর ভিতরে তো সে ঢুকতেই পারেনি। আমরা একটা সময় ওই সমস্ত প্রক্রিয়ার বাইরে সাধারণ নির্বাচনের সময় সব অংশের মানুষকে, এগিয়ে থাকা অংশের মানুষকে, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদেরকে নিয়ে আমরা বুথ কমিটি গঠন করি। তাতেও আপনারা দেখবেন 2011 কেন, তারপরেও মানে যে সময়টা আপনাদের মনে হয়েছে এই সময়টা শেখ শাহজাহান সিপিএমের সময় সিপিএমে থাকতে পারে, সেই সময়টাও যে নির্বাচন হয়েছে 2008 সালের নির্বাচনে আপনারা তাকিয়ে দেখুন, পঞ্চায়েত নির্বাচনে তাকিয়ে দেখুন, কোনো জায়গাতে কিন্তু শাহজাহানের কোনো কমিটিতে, এমনকি বুথ কমিটিতেও শাহজাহানকে আপনারা খুঁজে পাবেন না। অর্থাৎ শাহজাহান কোনো সময় সিপিএমের কোনো স্তরে, এমনকি সিপিএমের কোনো কাজে শাহজাহান কিন্তু ছিল না, লাগেনি। সেই শাহজাহানের উত্থান হয়েছে এই সরকার আসার পর, তৃণমূল আসার পর। আর সবচেয়ে বেশি করাপ্টেড হয়ে গেল তখন, যখন মুখ্যমন্ত্রী বললেন যে গ্রাম পঞ্চায়েতে যা অর্থ যাচ্ছে এ সমস্ত চুরি করতে পারো, তোমরা লাইসেন্স দিয়ে দেবেন, তোমরা যা করছো তার একটা অংশ কালীঘাটে যেন আসে, সবটা তোমরা একা একা খেও না। এই বার্তা দেওয়ার পর শেখ শাহজাহানরা একেবারে ফুলে ফেঁপে উঠেছে। শুধু সন্দেশখালীতে শেখ শাহজাহান না, সন্দেশখালীর বিভিন্ন দ্বীপগুলোতে এখন খুঁজলে শেখ শাহজাহান পাওয়া যাবে। সেই জন্য গোটা রাজ্যে শেখ শাহজাহান যেমন আছে, সন্দেশখালীর কোণে কোণে কিন্তু শেখ শাহজাহান আছে। শেখ শাহজাহান যখন মানে পালিয়ে বেড়াচ্ছে ইডির উপরে আক্রমণ করার পর, তখন সন্দেশখালীর মা বোনেরা দেখলো যে শাহজাহান যদি পালিয়ে বেড়ায়, এত বড় দুর্দণ্ড প্রতাপ নেতা যে পুলিশকে মানে না, কাউকে মানে না, সেই শেখ শাহজাহান পালিয়ে বেড়াচ্ছে, তখন কিন্তু গ্রাম বাংলার মা বোনেরা আস্তে আস্তে মুখ খোলা শুরু করলেন। বেড়মজুর 1, 2, সন্দেশখালী, কড়াকাটি, দুর্গামণ্ডপ, কুমলা, বিভিন্ন প্রান্তের মা বোনেরা কিন্তু তাদের জমির কথা বললেন, অত্যাচারের কথা বললেন, বর্গাদারের লুটের কথা বললেন, নিজেদের ঘরের টাকা লুটের কথা বললেন, নিজেদের উপরে কিভাবে নির্যাতন করা হচ্ছে, ধর্ষণ করা হয়েছে, এই সব কথা কিন্তু বলার তখন সাহস পেলেন। আগে পেতেন না, কিন্তু এই ঘটনায় পালিয়ে বেড়াচ্ছে তখন কিন্তু মানুষ এই সাহস পেলেন। তার 1 মাস পরে কিন্তু সন্দেশখালীতে একটা প্রায় বিপ্লব হয়ে যাওয়ার মতন অবস্থা। সব অংশের মায়েরা, সব অংশের মানুষ একটা জায়গায় হলো।
যখন দেখলো যে বামপন্থা দুর্বল হয়েছে, বামপন্থা পাচ্ছে না, সুতরাং বামপন্থাকে যদি রক্ষা করতে হয় আমাদের সব অংশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া দরকার। তাই আপনারা দেখেছেন সন্দেশখালীতে 5ই ফেব্রুয়ারি থানায় তারা প্রথমে এসে অভিযোগ করেছিল, তারপর থেকে যেভাবে সব অংশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, সেই ঐক্যবদ্ধ আন্দোলনটাই ছিল গণতান্ত্রিক আন্দোলন। সেই গণতান্ত্রিক আন্দোলন মানেই বামপন্থার শক্তির আবার পুনরুত্থান হতে পারে। এই আশঙ্কাতে তৃণমূল বিজেপি নিজেদের মধ্যে একটা গোপন আঁতাত করে শুভেন্দু অধিকারীকে পাঠিয়ে দেওয়া হলো। যে শুভেন্দু অধিকারী সন্দেশখালী সম্পর্কে তার অনেক কিছু জানা, কারণ 2011 সময় সন্দেশখালীর দায়িত্ব ছিল শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী যখন সন্দেশখালীতে গেছে, শুভেন্দু অধিকারীর হাত ধরেই কিন্তু শাহজাহানদের উত্থান হয়েছে। সেই শুভেন্দু অধিকারীকে আবার সন্দেশখালীতে পাঠানো হলো, কারণ ওই আন্দোলন ভাঙতে হবে। ওটা গণতান্ত্রিক আন্দোলন, আর এই গণতান্ত্রিক আন্দোলন হলে পরে বামপন্থা প্রতিষ্ঠিত হবে। তাই যেন তেন প্রকারেণ ওই আন্দোলনকে ভাঙতে হবে। তাই শুভেন্দু অধিকারী গেল আর সেখানে সেই গণতান্ত্রিক আন্দোলন ভেঙে দিল। সেখান থেকে একজন মহিলাকে তুলে নিয়ে এসে তারা প্রার্থী করেছে। অসংখ্য মহিলা ছিল, তার মধ্যে একজনকে প্রার্থী করলো, কারণ ওখান থেকে একজনকে প্রার্থী করলে বাকি অংশ এদিক ওদিক হয়ে যাবে। একটা অংশ চলে গেল বিজেপিতে, আর একটা অংশ চলে গেল তৃণমূলে, আর একটা অংশ রয়ে গেল এখন বামপন্থার দিকে। ফলে ওই গণতান্ত্রিক আন্দোলন একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। অর্থাৎ ওই এলাকার মা বোনেরা তাদের ইজ্জত রক্ষা করার জন্যে যে আন্দোলনটা গড়ে তুলেছিল, তৃণমূল বিজেপি সুকৌশলে সেই আন্দোলন ভেঙে দিল। বিরাট অন্যায় করেছে, তারা অপরাধ করেছে, মা বোনেদের এই আন্দোলনকে অসম্মান করেছে। যে আন্দোলনকে আমি বারে বারে দূর থেকে বলেছি, পাশ থেকেও বলেছি, ওই আন্দোলনের পাশে আছি, কিন্তু আন্দোলন করে যান, যা যা সাহায্য লাগবে আমরা দেব, কিন্তু আপনাদেরকে এই আন্দোলন করার জন্য কাউকে সিপিএম করতে হবে না। আপনারা আপনাদের জায়গাতেই আন্দোলন করুন। আন্দোলনের মধ্য দিয়ে একটা পরিবেশ হলে মানুষ নিজের মতন করে ভোট দান করতে পারবে। এই অধিকারটা তো নেই। ফলে এই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে। তখন আপনারা ঠিক করবেন কাকে পছন্দ হয় আপনাদের, তাকেই ভোট দেবেন। আমরা এই স্পিরিট আন্দোলনটাকে নিয়ে গেলাম, আর শুভেন্দুরা গিয়ে রাজনীতি করে সেই আন্দোলনকে ভেঙে দিল। সেই জন্য সন্দেশখালীর মানুষ শুভেন্দুকেও দেখেছে, এই আন্দোলন ভাঙাটাকেও দেখেছে। সন্দেশখালীর মানুষ প্রথম দিকে একজনকে প্রার্থী করেছে বলে কিছু মানুষ উৎসাহিত হয়েছিল ঠিকই, কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু সেই উত্তেজনা আস্তে আস্তে স্তিমিত হয়ে যাচ্ছে। মানুষ আবার কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে লাল ঝান্ডার দিকে। সেই জন্য আপনাদের কাছে আমার যেটা বলার, বাস্তবটাকে দেখুন কিভাবে সন্দেশখালীর মানুষের অধিকার খর্ব করা হলো। একটা দিকে করতো শেখ শাহজাহান, উল্টো দিকে কিন্তু সেই শুভেন্দু অধিকারী একই কাজ করলো। সুতরাং শুভেন্দু অধিকারী শেখ শাহজাহানের মধ্যে যে কোনো তফাৎ নেই, সেটা কাজে কর্মে আপনারা মিলিয়ে নিচ্ছেন, মিলে যাচ্ছে। আজকের যেখানে প্রার্থী করা হয়েছে সন্দেশখালীকে ভাঙার জন্যে, আসলে কি ওই প্রার্থীকে জেতানোর জন্য তারা করেছে? ওই প্রার্থী করার জন্য কি বিজেপির সবাই খুব একমত হয়ে করেছে, না কি পিছনে কোনো রাজনীতি আছে? আমি মনে করি পিছনের বড় রাজনীতি আছে। সন্দেশখালীর ওই আন্দোলন ভেঙে দাও, ওই আন্দোলন ভেঙে গেলে সেখানে তৃণমূল প্রজেক্টেড হবে, তৃণমূলকে ওখানে জেতাতে হবে। আর ওই রেখাপাত্রকে নিয়ে আমরা রাজ্যের বাকি যে 18টা সিট আমরা জিতেছিলাম, সেই 18টা সিট এখন জেতার মতন জায়গায় নেই। তাই রেখাকে নিয়ে যেতে হবে, যে সেই আন্দোলনের মুখ হচ্ছে রেখাপাত্র, তাকে আমরা নিয়ে এসেছি, ওকে আমরা প্রার্থী করেছি। এইটাকে মানুষের মধ্যে নিয়ে যাও, মানুষের মনের মধ্যে আঘাত করো। এই একটা গভীর ষড়যন্ত্র করে রেখাকে দিয়ে গোটা রাজ্যে প্রচার করার জন্য নিয়ে যাচ্ছে, তাকে মুখ হিসেবে উপস্থিত করার চেষ্টা করছে। আসলেই ওরা সন্দেশখালী ওদের মুখ নয়। সন্দেশখালীর সঙ্গে আবারও গোপন বোঝাপড়ার মধ্য দিয়ে ওরা এবারও কিন্তু তৃণমূলকে জেতানোর জন্যে একটা গভীর ষড়যন্ত্র করছে। সেই জন্যে আমি আপনাদের কাছে আবেদন করব, বসিরহাটের প্রার্থী হিসেবে আপনারা দেখেছেন বসিরহাটের প্রার্থী এবার বামফ্রন্টের প্রার্থী, বামফ্রন্ট কংগ্রেস মনোনীত প্রার্থী। এই প্রার্থীকে আপনারা জেতান। সন্দেশখালীর ভূমিপুত্র, সন্দেশখালীর ক্ষেত মজুর আন্দোলনের নেতা, সন্দেশখালী আদিবাসী অধিকার মঞ্চের নেতা। আপনারা দেখেছেন আদিবাসী খেটে খাওয়া গরিব অংশের মানুষের সঙ্গে আমরা ধারাবাহিকভাবে আছি লাল ঝান্ডাকে নিয়ে। লাল ঝান্ডার উপরে আক্রমণ হয়েছে ঠিকই, কিন্তু সেই লাল ঝান্ডাকে আমরা কাঁধে নিয়েই মানুষের পাশে থেকে মানুষের রুজির রোজগারের প্রশ্নে আমরা কিন্তু ধারাবাহিকভাবে লড়ে যাচ্ছি। সেই জন্য এবার আপনারা বসিরহাটকে জেতান। আমি বিশ্বাস করি বসিরহাটের গণতন্ত্রপ্রিয় মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন আপনারা।
আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যে রাজনৈতিক চেতনা আছে সেটা আরেকবার প্রমাণ করুন। একবার আপনারা প্রমাণ করেছিলেন 2011 সালে, গোটা রাজ্যে যখন লাল ঝান্ডা হেরে গেল, তখন আপনার বসিরহাটের মানুষ চারটে প্রার্থীকে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছিলেন। এবারও আপনারা প্রমাণ করবেন, গোটা রাজ্যের ফল যাই হোক না কেন, সন্দেশখালিতে অন্তত লাল ঝান্ডা চাই, লাল ঝান্ডা আপনারা জেতাবেন এ প্রত্যাশা আমি করি। সেই জন্য আপনারা লাল ঝান্ডাকে জেতান, লাল ঝান্ডাকে জিতিয়ে আপনারা অন্তত পার্লামেন্টে পাঠান সন্দেশখালির একজন প্রতিনিধি। শুধু নয়, গোটা বসিরহাটের মানুষের যন্ত্রণার কথা যে উগরে দিতে পারবে, বসিরহাটের চাষি, কৃষক, ক্ষেতমজুর সকলের কথা যিনি বলতে পারবেন, এই রকম একটা প্রতিনিধি আপনাদের কাছে আমি এসেছি। আমাকে আপনারা জেতান, আমি আপনাদের প্রত্যাশায় রইলাম। আমি বিরাট আত্মবিশ্বাসী আপনাদের কাছে, কারণ আমি আপনাদেরকে বিশ্বাস করি, বসিরহাটের মানুষকে বিশ্বাস করি, কারণ বসিরহাটের মানুষ কখনো ভুল করে না, এবারও মানুষ ভুল করবে না, নিশ্চয়ই লাল ঝান্ডার পাশে থাকবে। লাল ঝান্ডার জেতার প্রত্যাশায় রইলাম। আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে নমস্কার জানিয়ে আজকের আমার যা কথা ছিল তা আমি এখানেই শেষ করি। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।